আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী ও তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস, অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানারকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। তবুও বহু ভুক্তভোগী জীবনের ঝুঁকি নিয়ে তাদের অভিযোগ ও অভিজ্ঞতা জানিয়েছেন। দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্তারিতভাবে সে কাহিনী তুলে ধরেছেন। গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই। এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা কিছু আটক কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে ভুক্তভোগীদের বক্তব্য শুনেছেন, যা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত 15 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দের প্রজ্ঞাপনমূলে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি গঠনের পর বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণের জন্য কাজ শুরু করে গত 26 সেপ্টেম্বর 2024 তারিখে জিআইসি কথিত আয়নাগর নামীয় বন্দিশালার স্থাপনা পরিদর্শন করা হয় এবং ওই তারিখেই অনুসন্ধান সমাপ্ত না হওয়া পর্যন্ত উক্ত স্থাপনার কোনোরূপ পরিবর্তন, পরিমার্জন, সংযোজন বা বিয়োজন না করার জন্য পত্র প্রদান করা হয়। অদ্যাবধি গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য সারা দেশে মোট 16টি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে তথ্য প্রাপ্তির পরপরই তাৎক্ষণিকভাবেও অভিযান পরিচালনা করা হয়েছে। এতদ্ব্যতীত কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের ধারা 10(a)(1) ও 2 অনুযায়ী কমিশনে দাখিলকৃত গুম সংক্রান্ত অভিযোগসমূহের মধ্য হতে গত 4 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 26 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ ও 25 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে 3টি পত্রমূলে মোট 131টি অভিযোগের বিষয়ে আইন মোতাবেক এফআইআর বা জিডি রেকর্ডপূর্বক ভিকটিমদের সন্ধান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বরাবরে প্রেরণ করা হয়েছে। অত্র কমিশনে দাখিলকৃত অভিযোগসমূহ বিশ্লেষণে দেখা যায় যে গুমের শিকার ভিকটিমের সম্ভাব্য 4 পরিণতি হয়। 1. তাকে হত্যা করা হয়, বা 2. তাকে বিচারের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে সাধারণত জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশেই বিচারাধীন বা নতুন ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানো হয়, বা 3. তাকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হয়, অথবা 4. ভাগ্য সুপ্রসন্ন হলে অল্প সংখ্যক ক্ষেত্রে মামলা না দিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন এই প্রতিবেদনে প্রায় 1850 অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে, যাদের 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1. নিখোঁজ হওয়ার সময়ে তাদের নিকটাত্মীয়ের দায়ের করা সাধারণ ডায়েরি, ফৌজদারি মামলা, গুম থাকা অবস্থায় সংবাদ প্রতিবেদনের মতো সমসাময়িক প্রমাণ রয়েছে। শুধুমাত্র এই 253 জন সমসাময়িক প্রমাণ দাখিল করতে সক্ষম হয়েছেন, বাকিরা হননি, কারণ তখন এসব ক্ষেত্রে জিডি করতে গেলে জিডি নেওয়া হতো না। 2. গুম অবস্থা থেকে ফেরতের সময় তাদের সন্ত্রাসবিরোধী মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়, অর্থাৎ রাষ্ট্রীয় কোনো একটি সংস্থা স্বীকার করে নেয় যে ব্যক্তিটি তাদের হেফাজতে আছে। 3. এই ভিকটিমরা জীবিত আছেন, তাই তারা কমিশনকে জানাতে পেরেছেন যে তারা রাষ্ট্রীয় হেফাজতে গোপন আটক কেন্দ্রে বন্দী ছিলেন, যেখানে তাদের অনেকের একে অপরের সঙ্গে দেখাও হয়েছে এবং একই ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছেন। অর্থাৎ এই 253 জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে, গুমকালীন সময়ে এবং গুম থেকে ফেরত আসার মুহূর্তে 3টি পর্যায়ে অকাট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে। অতএব আমাদের কাছে 253 জন মানুষের একটি তথ্যভিত্তিক দলিল বা ডাটাবেজ আছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং 1 দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অত্যন্ত সাদৃশ্যপূর্ণ অভিজ্ঞতার কথা বলেছেন।
এমন ঘটনা কাকতালীয় হওয়া সম্ভব নয়। এমনকি হাতে গোনা কিছু অবাধ্য কর্মকর্তার বিচ্ছিন্ন অপরাধও হতে পারে না। এই অভিজ্ঞতার সাদৃশ্যতা একটি সাংগঠনিক ও পদ্ধতিগত কাঠামোর অস্তিত্ব নির্দেশ করে। এতে স্পষ্ট হয় যে বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জনগণ। এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। আমাদের এই 253 জনের নমুনাটি 1 দশকেরও বেশি সময় জুড়ে বিস্তৃত। এদের বয়স, পেশা ও নিখোঁজ থাকার সময়কাল সবই ভিন্ন হলেও তাদের অভিজ্ঞতাগুলো আশ্চর্যজনক প্যাটার্নে মিলে যায়। অধিকাংশই সে সময়কার বিরোধী দলগুলোর বা ভিন্ন মতের সমর্থক ছিলেন এবং তাদের অনেকেরই রাজনৈতিক সম্পর্ক নিয়েই প্রশ্ন করা হয়েছে। এমনকি অল্প কিছু ক্ষেত্রে তৎকালীন শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দলীয় কুন্দল বা প্রতিদ্বন্দ্বিতার কারণে গুম করা হয়েছে। সকল ক্ষেত্রেই ভুক্তভোগীরা প্রায় একই ধরনের প্রক্রিয়ার শিকার। পদ্ধতিগত নির্যাতন, সন্ত্রাসী হিসাবে প্রচার, একই ধরনের আইন অনুযায়ী অভিযোগ দায়ের এবং একই ধরনের ভাষায় বর্ণনা। বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিদের অভিজ্ঞতার এই সামঞ্জস্য রাজনৈতিক উদ্দেশ্যকে স্পষ্ট করে। ব্যাপারটা মোটেও এমন নয় যে একটি জঙ্গিবাদ দমন অভিযান 2-1 অসাবধানী কর্মকর্তা কর্মচারী কর্তৃক কিছু মানবাধিকার লঙ্ঘন এর ঘটনা ঘটে গেছে, বরং এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমনযন্ত্র যা জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ডাল হিসাবে ব্যবহার করেছে। এছাড়া আমাদের প্রতিবেদনে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আমরা দেখিয়েছি যে মামলার সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে নিরপেক্ষতা নয়, বরং রাজনৈতিক ও পারফরম্যান্স ইন্ডিকেটর ভিত্তিক বিবেচনা কাজ করেছে। এছাড়াও আমাদের কাছে দাখিলকৃত 81% অভিযোগ জীবিত ভিকটিমদের হলেও 19% অভিযোগ ফেরত না আসা ভিকটিমদের। এবারের প্রতিবেদনে আমরা গুম অবস্থা হতে ফিরে না আসা এমন 12 জন ভিকটিমের বিষয়ে অগ্রগতি তুলে ধরেছি, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। চলমান অনুসন্ধানের স্বার্থে এই মুহূর্তে এর চেয়ে বেশি প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ফিরে না আসা ভিকটিমদের আরও অনেকের বিষয়ে কমিশনের কাজের অগ্রগতি রয়েছে, কিন্তু একজন ভিকটিমের বিষয়ে অনুসন্ধান সম্পন্ন করার আগে এ বিষয়ে এ মুহূর্তে তথ্য প্রকাশের কোনো সুযোগ নেই। ফিরে না আসা ভিকটিমদের বিষয়ে অপরাধী এবং গুমের অপরাধ সংগঠনের স্থানসহ নানাবিধ বিষয়ে তথ্যের ঘাটতি বা পুরানো কল লিস্ট না পাওয়া সহ নানা রকম বিলম্ব গঠিত প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও কমিশন আন্তরিকতার সাথে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই অন্তর্বর্তী প্রতিবেদনে কমিশন সুনির্দিষ্টভাবে 2টি সুপারিশ করেছে। প্রথমত, সন্ত্রাসবিরোধী মামলার অপব্যবহারের বিষয়ে অবগত হয়ে সেগুলো ন্যায় বিচারের মানদণ্ড বিবেচনায় নিয়ে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, এবং দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে আলোচনার প্রেক্ষিতে মানুষের মনস্তত্ত্ব পরিবর্তনের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান কাউন্টার টেররিজম মেথড ত্রুটিপূর্ণ বিদায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো উপযুক্ত কাউন্টার টেররিজম মেথড বের করা। সন্ত্রাসবাদ সারা বিশ্বে একটি বাস্তব হুমকি, বাংলাদেশও এর বাহিরে নয়। 2016 সালের হোলি আর্টিজানে
মামলার হরি আর্টিজানে হামলার মতো ঘটনা এর প্রমাণ। তবে এই হুমকি মোকাবেলায় রাষ্ট্রের সততা, মানবাধিকার প্রতিশ্রুতি এবং আইনসম্মত প্রক্রিয়ায় অটল থাকা জরুরি। সরকার সন্ত্রাসবিরোধী প্রচারণাকে যখন রাজনৈতিক বিরোধীদের দমনের ডাল হিসাবে ব্যবহার করে, তখন তা আইনের শাসন, প্রতিষ্ঠান ও জনগণের বিশ্বাসকে ধ্বংস করে দেয়। ধন্যবাদ আনতে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি ও সদস্যবৃন্দ। ওই দেশে যারা জড়িত ওদের ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না, কারণ হলো কি, এটা তো আমাদের জুরিসডিকশনের বাহিরে। আমাদের দেশে যারা জড়িত গুমের সাথে, সে আপনার পুলিশ বাহিনীরই হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক, বা আপনার ইন্টেলিজেন্স এজেন্সিরই হোক, তারা আমরা এখানে ব্যবস্থা নিতে পারি। ওই দেশে তো আমরা করতে পারবো না, দ্যাট ইজ ক্লিয়ার। আর হলো আপনার বললেন যে যারা এখনও বিভিন্ন পজিশনস অফ অথরিটিতে আছে, এসব ব্যাপারে সরকার দেখবে, এটা সরকারের ব্যাপার, তাই না? আমাদের দেখার কিছু নাই। আমাদের দেখার হলো আমাদের যে ম্যান্ডেট আছে, টার্মস অফ রেফারেন্স আছে, সে অনুযায়ী আমরা কাজ করব। ওইগুলো তো আমাদের দেখার বিষয় না। আর কারা আগে যারা গুমের সাথে জড়িত ছিল তারা এখনও পজিশনস অফ অথরিটিতে আছে, বা আপনার বিভিন্ন আপনার পদবিতে আছে বা ক্ষমতায় আছে, তাদেরকে কী করবে বা কী করবে না, সেটা সরকারের ব্যাপার, সেটা আমাদের কোনো ব্যাপার না। দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস। কথা বুঝছেন? নেক্সট, আপনাদের আমরা তো জানেন যে আপনার ফার্স্ট ইন্টারভিউ রিপোর্ট দিয়েছি আমরা আপনার গত বছরের আপনার 14ই ডিসেম্বর, তাই তো? এবং আমরা সেকেন্ড ইন্টারভিউ রিপোর্ট দিয়েছি এবছরের 4 জুন, তাই না? আমরা আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসকাস করতেছি না। কী জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য এফেক্টেড ফ্যামিলিজ। আমাদের কাছে তথ্য আছে আপনার এখনও তারা দে আর স্টিল ট্রমেটাইজড, দে আর স্টিল মেন্টালি ডিভাস্টেটেড। কথা বুঝছেন? এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আপনি চান যে ওদের জীবনটা আপনার এন্ডেঞ্জার্ড হোক, ভিকটিমসরা? এমনি তো তারা ট্রমেটাইজড, তাই না? হ্যাঁ, কোনটা? না 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 না, আপনার এটা তো মামলা করতে হবে, তাই তো? মামলা না করলে তো আপনার বিচার হবে না। আচ্ছা, ভিকটিমদের পক্ষ থেকে মামলা করতে হবে আইসিটিতে, কথা বুঝছেন? ইনভেস্টিগেশন হবে, তারপর চার্জশিট হইলে তখন আপনার কগনিজেন্স নেবে এবং ট্রায়াল শুরু হবে। এবং ওদের আপনার সিকিউরিটি এবং সেফটি, ভিকটিমসদের এবং আপনার উইটনেসেসদের, এখন আপনার যে 2024 সনের 24শে নভেম্বর আপনার আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। সেখানে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে আইসিটিকে, ইন্টারন্যাশনাল ক্রাইমস যে ট্রাইব্যুনাল, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে কীভাবে ভিকটিমের এবং আপনার উইটনেসেসের, সাক্ষীদের আপনার এই সিকিউরিটি এনশিওর করবে। কথা বুঝছেন? শুধু দায়িত্ব হলো এখন ওনাদের। আমাদের সাথে তো আমাদের কাছে তো কোনো মেকানিজম নাই। সেই দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে। নাও ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ট্রাইব্যুনাল to ensure the safety and security of the victims and the members of the affected families. Clear? Board met the members of this commission prior to issuance of warrants of arrest. Right? Amar travel ban chilo. Passport revoked chilo. হ্যাঁ, পাসপোর্ট রিভোকড ছিল। This was known and পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং আপনার ট্রাভেল ব্যানও ছিল। তারপরেও এখন বলতেছে যে হিজ whereabouts are not known. তাই তো আমাদের টিওআর আছে, সেই ম্যান্ডেট অনুযায়ী আমরা কাজ করব। আমরা এটা বলছি, এটা আমরা বাই দ্য ওয়ে বলছি আমরা, সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাই দ্য ওয়ে। কিন্তু তাদেরও যদি শনাক্ত না করে জান আপনারা, এটা কি পরবর্তীতে সমস্যা তৈরি করবে? তারা যেটা এখন ক্ষমতা কেন্দ্র, না না শুনেন, শনাক্ত তো করে রিলিজও করে দিচ্ছে ইনফরমেশন, চ্যাপ্টার 2 চ্যাপ্টার 7 পাবলিশ করে স্টিল ক্ষমতা কেন্দ্রে আছে যারা, তারা একদম সার্ভিং অফিসার সহ পাবলিশ করা আছে, আপনাদের কাছে দেয়া আছে এগুলো। স্যার, আমি আঞ্চল রহমান ইমেজ পত্রিকা। হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে 25 মার্চে আপনারা যে 3টা পত্রমূলে 131 জনের তাদেরকে সন্ধানের জন্য গ্রেফতারের জন্য আইজিপি বরাবর প্রেরণ করেছেন, কতজনের তথ্য এখন পর্যন্ত পেয়েছেন বা কাউকে আসলে উদ্ধার করা গিয়েছে কিনা? আরেকটা প্রশ্ন একটু সাপ্লিমেন্টারি আসলে, সেটা হচ্ছে যে 16টা এটা লগে ইনকোয়ারি আর একটা হলো ইনভেস্টিগেশন। আমাদের হলো কমিশন অফ ইনকোয়ারি। আমরা কোনো ইনভেস্টিগেশন করতেছি না, তদন্ত করতেছি না, আমরা অনুসন্ধান করতেছি। এবং তদন্ত করার দায়িত্ব হলো আপনার আইসিটি যেটা আছে, আমাদের আইসিটির যে ইনভেস্টিগেটিং টিম আছে, তাদের দায়িত্ব হলো তদন্ত করা,
বা ইনভেস্টিগেশন করে তারা হয় চার্জশিট দিবে নতুবা ফাইনাল রিপোর্ট দিবে, যা দেয় ওরা বলতেছে ইনভেস্টিগেশন রিপোর্ট, আইনি আছে আইসিটি দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা পুলিশের দায়িত্ব, কথা বুঝছেন, ইনভেস্টিগেটিং টিমের দায়িত্ব। আর ওটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার সার্চ ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন, নট অফ ইনকোয়ারি। আর ওটা জিনিস আপনার মনে রাখতে হবে যে সার্চ by its search is more in depth than an inquiry. In other words apnar a search is deeper in nature and magnitude than an inquiry. কত খেয়াল করছেন? ভালো করে খেয়াল করেন, দেখেন মিসরিপোর্টিং যেন না হয়। সার্চ এবং ইনকোয়ারি হলো দুইটা আলাদা কনসেপ্টস আইনে, কোড অফ ক্রিমিনাল প্রসিজারে। হ্যাঁ, এবং সার্চ হলো পার্ট অফ ইনভেস্টিগেশন, নট অফ ইনকোয়ারি। দিস কমিশন ইজ নাইদার অ্যান ইনভেস্টিগেটিং কমিশন নর এ প্রসিকিউটিং এজেন্সি, কথাগুলো খেয়াল করেন। এবং সার্চ ইজ ডিপার ইন নেচার অ্যান্ড ম্যাগনিটিউড দেন ইনকোয়ারি। ক্লিয়ার হয়েছে? ব্যাস। স্যার, সবশেষ একটা বিষয়, হ্যাঁ। সবশেষ একটা বিষয় যে অবশ্যই এটা আপনাদের কাজ না, এটা আইসিটি দেখছে। যারা করবে, যারা আপনার দায়ের করবেন, Observation, please. না একদম দায়ের করতে হবে। তো এরপর তো 4-5টা হয়েছে নাকি এরকম 4-5টা গুম সংক্রান্ত ব্যাপারে আইসিডিতে মামলা হয়েছে 4-5টা, যতদূর আমরা জানি। কিন্তু ওরা তো দোজ 4 or 5 কেসেস আর স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। এটা শেষ হলে, তদন্ত শেষ হলে ওরা ইনভেস্টিগেশন রিপোর্ট দিবে, বুঝছেন, টু দ্য আইসিটি। তারপর সেখানে যদি কগনিজেন্স নেয়, ট্রায়ালের দিকে যায়, হবে। স্যার, জাতিসংঘের প্রযুক্তিগত সহযোগিতা নেবেন কিনা সেটা? ওটা কিসের ব্যাপারে? গতকালকে জাতিসংঘ বলেছে যে হ্যাঁ। তারা প্রযুক্তিগত সহায়তা করবে। না, আমরা তো the local office of the UNO has already provided us with some technical support. They have already provided us with 4 fact finders. They are working relentlessly in this commission. কাজ করে যাচ্ছে তো তারা, ওরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, আমাদের কমিশনকে দিচ্ছে, লোকাল ইউএন অফিস। স্যার, সার্চের ব্যাপারে আমি একটু ক্লিয়ার। হোমের অ্যালিগেশন সবচেয়ে বেশি লাগে র্যাবের বিরুদ্ধে, এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক, উনি তো একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে গুমের সাথে জড়িত ছিল র্যাব, এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল, কথা বলছেন, এবং উনি ক্ষমাও চেয়েছেন ইন পাবলিক। যদিও উনি দায়ী না ব্যক্তিগতভাবে, উনি আর কি করবে বলেন। স্যার, আরেকটা প্রশ্ন যদি করার অনুমতি দিবেন। হ্যাঁ, হ্যাঁ। স্যার, গতকালকে জাতিসংঘের একটা ব্রিফিং ছিল, হ্যাঁ, ওরা হ্যাঁ। যে টিমটা এসেছিল এবং ওখানে ওয়ার্কিং গ্রুপের জি ওয়ার্কিং গ্রুপ হ্যাঁ, হ্যাঁ। এবং মিনিস্টার, আমাদের দেশে নর্মালি যিনি প্রাইম মিনিস্টার হন উনি থাকেন ডিফেন্স মিনিস্ট্রির চার্জে। সো ইন দ্যাট ভিউ অফ দ্য ম্যাটার, দ্য DGFI ইজ ডাইরেক্টলি রেসপন্সিবল টু দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ঠিক আছে। এবং NSI যারা অফিসার্স, তারাও, NSI ইজ অলসো ডাইরেক্টলি রেসপন্সিবল টু দ্য প্রাইম মিনিস্টার, যদিও ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে না। তো যাই হোক, প্রশ্ন হলো এটা ঠিক, মানে ইনস্টিটিউশনালি আরবি রেসপন্সিবল না, দ্যাটস কারেক্ট, ইনস্টিটিউশনালি। কিন্তু DGFI-র অফিসার্সরা, তারপর আপনার NSI-র অনেক অফিসার্স, এবং র্যাবের বিশেষ করে যারা কমান্ডিং অফিসার্স, এবং যারা আপনার অ্যাডিশনাল ADJ বলে, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফস অপারেশনস, তারা সব কিন্তু আর্মির অফিসার্স। এটা ঠিক আছে, আপনার ইনস্টিটিউশনালি দ্য আর্মি ইজ নট ইন বোর্ড, বাট দ্য অফিসার্স হু হ্যাভ বিন ডেপুটেড টু দ্য র্যাব, DGFI and NSI have been found to be involved in enforced disappearances of the victims. সুতরাং ওনারা তো বেসিক্যালি তো আপনার আর্মির অফিসার বা আর্ম ফোর্সেসের অফিসার, আর্মিরও হতে পারে, নেভিরও হতে পারে, এয়ারফোর্সেরও হতে পারে। এটা ঠিক, তাদের কমান্ড, DGFI-র কমান্ডটা সেপারেট, NSI-রও সেপারেট, র্যাবেরও সেপারেট, দ্যাটস ট্রু। কিন্তু বেসিক্যালি they are the officers of the army, navy and air force who have been deputed to those forces. এটা বলতে পারে this much. তারা জানতো না এটা বলার সুযোগ নেই, কারণ হচ্ছে তাদের সাবেক সেনা প্রধান, আপনারা জানেন। Yes, thank you very much for listening to our deliberations and for putting questions to us. We hope we have succeeded in replying to your questions to your satisfaction. হ্যাঁ, আবার আপনাদের সহযোগিতা চাই, মিডিয়ার সহযোগিতা খুব বেশি দরকার, তাই তো? না, আমরা তো করতেছি, যতদূর পারা যায় আমরা তো করতেছি, তো আমরা তো শুনেন নামগুলো পাবলিশ করেন, আমরা দিয়ে দিচ্ছি তো। আমরা নামগুলো যেগুলো পাবলিশ করা যায় এই মুহূর্তে সেগুলো করেছি, তো সবার নাম তো পাবলিশ করবো না, এটা বুঝতে হবে।
পাবলিশ করেনি, কিন্তু আমি অনেকের নাম দিয়ে দিয়েছি। বিপদে আমিও পড়বো। শুনেন, আমরা ফাইনাল রিপোর্ট তো সব আসবে। আমরা তো উই শ্যাল ফাইল অ্যানাদার রিপোর্ট, মানে উই শ্যাল ফাইল দ্য ফাইনাল রিপোর্ট, কথা বুঝছেন? উই শ্যাল সাবমিট দ্য ফাইনাল রিপোর্ট সে আফটার এ ফিউ মান্থস, কয়েক মাস পরে।